নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের খুব একটা দরকার নেই, কিন্তু নীতিশ কুমার সবসময় চমকের রাজনীতিতে বিশ্বাস করেন এবং নীতিশ কুমার অবশ্যই কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারেন এবং নিজের যে স্বাভিমান সেটাও টিকিয়ে রাখার জন্য নীতিশ কুমার যা ইচ্ছা করেন। এবং সেরকমই একটি ছবি এই মুহূর্তে উঠে এসেছে। তার কারণ তার রাজনীতিটা বিহার ওরিয়েন্টেড আমরা জানি, জেডিইউ শুধু একদম বিহারের রাজনীতিটা করে আমরা জানি, কিন্তু হঠাৎ করে নীতিশ কুমার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার দল থেকেও জানানো হয়েছে অফিসিয়ালি প্রেস রিলিজ করে যে 2027 সালের যে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তারা জোটবদ্ধ অবস্থায় লড়াই করবে না। জেডিইউ সম্পূর্ণ 45টা আসনে, তারা আসন সংখ্যাও বলে দিয়েছে, 45টা আসনে একা লড়াই করবে এবং সেখানে কোন রকম জোট তারা কারোর সঙ্গে করবে না। সুতরাং নীতিশ কুমার এই মুহূর্তে অবশ্যই কিন্তু মোদী সরকারের উপর চাপ বাড়ানোর জন্যই যেটা করেছে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু নীতিশ কুমারকে ধরে রাখার প্রেক্ষিতটাও কিন্তু মোদী সরকার একদম তড়িঘড়ি সাজিয়ে ফেলেছে। যা খবর এই মুহূর্তে নীতিশ কুমার কিন্তু একদম রাজ্যসভার সাংসদ এবং সেই হিসাবে তিনি একদম সরাসরি যেতে চলেছেন মন্ত্রিসভায়, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান হতে চলেছে নীতিশ কুমারের, এবং সেটা কিন্তু এমনি এমনি নয়। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা যে তার হাতেই এখনো পর্যন্ত তিনি সামলাচ্ছেন এবং জেডিইউ এর পরবর্তী ভবিষ্যৎ কি হবে তার শেষ কথা যে নীতিশ কুমার, সেটা কিন্তু কোথাও গিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং সেই জায়গাটায় নীতিশ কুমার কিন্তু গুরুত্বপূর্ণভাবে বলছেন যে আমি এই মুহূর্তে আমার যে সরকার সেটা ছেড়ে দিয়ে চলে এসেছি বটে, কিন্তু সম্রাট চৌধুরী কি সরকার চালাচ্ছেন তার উপরে আমার নজর রয়েছে। এবং নজর রয়েছে বলতে তার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিসেন্টলি একদম এদিক ওদিক হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অভিযোগ উঠেছে সম্রাট চৌধুরী ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে নিয়ে। সেই জায়গাটা নিয়ে নীতিশ কুমার বলছেন যে আমার সম্পূর্ণ দিকটায় নজর রয়েছে, আমি নজর রাখছি যে কিভাবে সরকার চলছে, আমি নজর রাখছি যে সেই সরকার পরবর্তীতে আর তার ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। সম্পূর্ণটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নাইডু যেমন একদম কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কর্ণাটকে গিয়ে একদম ছবি তুলেছেন, বার্তা দিয়েছেন বিভিন্ন ধরনের, সেটা যেমন একটা দিক, ঠিক তেমন ভাবে নীতিশ কুমার তিনিও হঠাৎ করে বলে দিয়েছেন আজ সকালে যে আমি পাঞ্জাবের ভোটে আলাদাভাবে লড়বো 45টা আসনে, এবং কোন 45টা সেটাও ঠিক হয়ে গিয়েছে তার দলের অন্দরে, তেমন বক্তব্য রাখছেন নীতিশ কুমার। সম্পূর্ণটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে একদম সমীকরণের রাজনীতি, একদম মেন্টাল গেম একটা চলছে বিভিন্ন পার্টির মধ্যে, তার মধ্যে নতুন খবর, নতুন ধরনের একটা বার্তা নিয়ে আসছেন নীতিশ কুমার। শেষ অব্দি দেখুন এই ভিডিও, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের বলি এই মুহূর্তে যে নীতিশ কুমার তার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে নীতিশ কুমার কনফিডেন্ট এবং বিহারের একটা বিশাল অংশ পাঞ্জাবে যায় এবং পাঞ্জাবে কিন্তু তাদের স্থায়ী বসতি রয়েছে এবং সেই জায়গা থেকেই পাঞ্জাবের যে বিধানসভা ইলেকশন সেখানে বিজেপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় লড়বার কোনো ধরনের কোনো ইচ্ছা তারা প্রকাশ করছে না। তারা বলছেন এই মুহূর্তে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়েছি বটে, কিন্তু এই নীতিশ কুমার 100খানা আসনে লড়েছিলেন। আপনাদের যদি মনে থাকে 100টার বেশি আসনে নীতিশ কুমার লড়বার সুযোগ পাননি, কিন্তু তার মধ্যে লড়াই করে 85টা আসন নীতিশ কুমার নিয়ে এসেছিলেন। গুরুত্বপূর্ণ স্ট্রাইক রেট, খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতে পেয়েছিলাম 2020 সালে নীতিশ কুমার মাত্র নামতে নামতে অনেক তলানিতে নেমে এসেছিলেন, কিন্তু তার পরবর্তীতে তাকেই মুখ্যমন্ত্রী করা হয়েছিল, কিন্তু সেই মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় নীতিশ কুমার তার সংগঠনের উপর কাজ করেছেন, সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর কাজ করেছেন এবং গত 5 বছর ধরে নীতিশ কুমারের কিন্তু বিহারের যা ট্র্যাক রেকর্ড সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে বলে একদম দাবি করেন তিনি। এবং অবশ্যই বিহারের ভোট নিয়ে বহু আলোচনা পর্যালোচনা আপনাদের সামনে করেছি আমরা, আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের ভোটে ইরেগুলারিটিজের অভিযোগ উঠে এসেছে, সেগুলো থাকবেই, কিন্তু তার পরবর্তীতে ভোট বাক্সের লড়াইতে একদম সংসদীয় রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু একদম ভোট বাক্স খোলার পরে যে রেজাল্টটা বেরোয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সার্টিফিকেটটা দেয় সেটাই। তো সেই জায়গা থেকে নীতিশ কুমার বলছেন যে আমরা যখন 85টা আসন পেয়েছি তখন আমি বিহারের রাজনীতিতে শুধুমাত্র সীমাবদ্ধ থাকবো না এবং আমি জোটবদ্ধ
বিহার পর্যন্তই থাকবো, আমি বিহারের বাইরে জোটবদ্ধ থাকবো না। এবং সেই জন্য আমি একদম সরাসরি কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবের ভোটেও লড়াই করব, পরবর্তীতে উত্তরপ্রদেশ নিয়ে আমরা ভাবনা চিন্তা শুরু করেছি। সুতরাং 2027 সালের নীতিশ কুমারের মেজাজ সেটা কিন্তু কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে যে 2029 সালে নীতিশ কুমার যে কোনো সময় কিন্তু আবারও পাল্টি খেতে পারেন, অর্থাৎ পল্টু চাচা তার যে নামটা, সেটা কিন্তু 2029 সালে যদি প্রয়োজন পড়ে তিনি কিন্তু আবারও অবশ্যই একদম ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে ফিরে আসতে পারেন। তার কারণ নীতিশ কুমার এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হওয়ার পেছনে প্রধান কারিগর যিনি ছিলেন তিনি ছিলেন নীতিশ কুমার। তিনি বলেছিলেন যে বিজেপিকে যদি আটকাতে হয় তাহলে সমস্ত সেকুলার পার্টিগুলোকে একত্রিত হতে হবে এবং সেটার একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স। এবং সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক প্রথম হয়েছিল পাটনা শহরে, যার মধ্যে নীতিশ কুমার তার একদম চির প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদবকে পাশে বসিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাশে বসিয়েছিলেন, রাহুল গান্ধী তাকে ডেকে এনেছিলেন, মল্লিকার্জুন খাড়গে তাকে ডেকে এনেছিলেন, কিন্তু তার বক্তব্য যে ছিল আমি কনভেনার হব, কিন্তু সেই কনভেনার তাকে করা হয়নি বলে তিনি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নীতিশ কুমার যখন দেখছেন যে তার পায়ের তলা থেকে তার একদম সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছে, তার ছেলেকে শুধুমাত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রীর পদটা দিয়ে আর সমস্ত দিক থেকে বিজেপি একদম কন্ট্রোল করে নিয়েছে, তখন কিন্তু তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন যে আমি দেখছি যে কিভাবে সম্রাট চৌধুরী সরকার চালাচ্ছে এবং সম্পূর্ণ দিকে আমার নজর রয়েছে। এই সরকার মানুষ কিভাবে মেনে নেবে সেটাও যথেষ্ট সন্দেহ রয়েছে। গুরুত্বপূর্ণ বয়ান এসেছে নীতিশ কুমারের কাছ থেকে। ঠিক সেই জায়গা থেকেই এই মুহূর্তে নীতিশ কুমার বলছেন আমি পাঞ্জাবেও লড়াই করব এবং 45টা আসনে আমাদের ঠিক হয়ে গিয়েছে অলরেডি পার্টির অভ্যন্তরে যে আমরা কিভাবে ক্যাম্পেনিং করব, কিভাবে একা একা লড়াই করব, বিজেপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় লড়াই করব না। কিন্তু তেমন তো কথা ছিল না, তেমন তো কথা ছিল না। একদম সরাসরি কথা তো হয়েছিল যে একদম জোটবদ্ধ অবস্থায় জেডিইউ এবং বিজেপি মিলেমিশে এনডিএ হয়ে লড়াইটা করবে। কিন্তু উত্তরপ্রদেশ কিংবা পাঞ্জাবের ভোটে যদি নীতিশ কুমার এই বার্তাটা দিতে চান, তার তো একটাই স্পষ্ট বার্তা যে একদম 2029-এর ভোটে হয় তিনি একা লড়াই করবেন আর না হয় একদম সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকেই তিনি আবারও চলে আসবেন। অর্থাৎ নীতিশ কুমার কোথাও গিয়ে বুঝতে পারছেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এই বিষয়টা কিন্তু উত্থাপিত হচ্ছে এই মুহূর্তে। এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডু ঠিক যে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে আর দাম দেওয়া হচ্ছে না, তিনি একদম সরাসরি কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রীর মাঝে গিয়ে দাঁড়িয়ে তাদের ভূয়সী প্রশংসায় তিনি ভরিয়ে দিচ্ছেন। কখনো রেমন্ত রেড্ডি এবং ডিকে শিবকুমারকে তিনি বলছেন ডায়নামিক এবং পজিটিভ এবং আমাদের একসাথে কাজ করতে হবে। তখন নীতিশ কুমারের এই বয়ান একদিনের মাথাতে উঠে আসছে যেভাবে, সেটা কোথাও গিয়ে কিন্তু একটা যোগসূত্র স্থাপন করছে যে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু তাহলে কি কোথাও গিয়ে একসাথে যে দুজন একদম মোদী সরকারকে ধরে রেখেছিল সেই দুজন একসাথে অন্য কোনো প্ল্যান করছে। আমরা বলছি না যে এই মুহূর্তে তারা দুজনে এনডিএ ছেড়ে চলে আসবেন, কিন্তু এই মুহূর্তে একটা প্রেক্ষাপট তৈরি করা, অর্থাৎ 2029 সালের আগে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আবার একত্রিত হতে চায় তাহলে নিজেদের পার্টি বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নিজেদের পার্টি রক্ষা করা, নিজেদের সাংসদদের রক্ষা করা, সেটা কোনো দল করতে পারছে না। ছোট ছোট রিজিওনাল দলগুলো হারিয়ে যাচ্ছে বিজেপির পতাকার তলায় এবং সেই জায়গাটা, সেই স্ট্রেংথ তাদের নেই। সেই জায়গাটা বোধহয় এই দুই নেতা একদম সঠিকভাবে বুঝতে পারছেন এবং তাই জন্যই নিজেদের দল রক্ষা করার লড়াই সেটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার একটা প্রেক্ষিত তৈরি করছেন যে আমরা বিজেপি যেমন চাইবে তেমন ভাবে শুধু চলবো না, আমরা নিজেদের সিদ্ধান্ত নেব, পার্টির অভ্যন্তরে নিজেদের একদম গঠনতন্ত্র অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব, আমরা সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়বো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে জেডিইউ এর যে অন্তত অস্তিত্ব সেই অস্তিত্বটা মানুষের মধ্যে ইনজেক্ট করবো আমরা। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য এবং অবশ্যই নীতিশ কুমারের এখানে বক্তব্য কিন্তু আরো একবার উস্কে দিয়েছে নীতিশ কুমারের প্রাক্তন যে ইতিহাস বলতে 2017 সাল বা 2022 সালে তিনি একদম রাতারাতি যেভাবে ফ্লিপ করেছিলেন, এনডিএ থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে যেভাবে ফ্লিপ করে গিয়েছিলেন এবং সরকার তৈরি করে ফেলেছিলেন, সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন কেন্দ্রীয় মন্ত্রিত্ব অনেককে ছেড়ে হঠাৎ করে নীতিশ কুমারকে দেওয়া হচ্ছে কেন, সেই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যে নীতিশ কুমারকে কি কোথাও গিয়ে ঠান্ডা করার চেষ্টা চলছে মোদী সরকারের পক্ষ থেকে। এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে নীতিশ কুমার কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলাতে পারবেন এবং নীতিশ কুমারকে দেওয়া হলে তো এমওএস দেওয়া হবে না, নীতিশ কুমারের মতন একজন একদম রাজনীতিবিদ যিনি প্রাক্তন রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, তাকে যদি দেওয়া হয় তাহলে তো একদম সরাসরি বোঝা যাচ্ছে যে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে। তো যিনি একদম পূর্ণ মন্ত্রিত্ব সামলাতে পারেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে পারতেন না? বদলে যাওয়া রাজনীতি যেমন
অমিত শাহ সেটাকে কন্ট্রোল করতে চাইছেন, কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুও কিন্তু নিজেদের মতন নিজেরা কন্ট্রোল করতে চাইছেন। অন্তত তাদের রাজনীতিটা, কে জিতবে কে হারবে আমরা জানি না, তবে তাদের দল ভাঙানোটা বোধহয় অতটা সহজ হবে না কারোর পক্ষেই। আপনাদের উপর ছেড়ে রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।